কমিউনিটি হেলথ নার্সিং পড়ার নিয়ম একদমই অন্যরকম। এই একটা সাবজেক্ট, অনেক কিছু লেখা থাকে বইতে। কিন্তু সব আমাদের লাগে না। আমরা এখান থেকে একদম ছাঁকনি দিয়ে ছেঁকে, ছেঁকে পড়বো। যেটা আমার দরকার শুধু সেটাই পড়বো। এর বেশি পড়ে কোনো লাভ হয় না। ঠিক আছে? অল্পটুকু পড়বো, যতটুকু দরকার ততটুকু পড়বো। আর সেটাই মনে রাখবো, পরীক্ষায় সেটাই লিখবো। তো তোমরা পেন্সিল নিয়ে সেম যেভাবে আমি অ্যানাটমি পড়ার সময় বলি পেন্সিল নিয়ে বসবে। আমি যে লাইনগুলো পড়বো সেই লাইনগুলো শুধু দাগিয়ে যাবে। এতে কি সুবিধা হবে? এতে এটাই সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে এত বড় টপিকটাকে ছোট করে দিলাম। যতটুকু দরকার ততটুকুই। আমি পড়ে, পড়ে আগেই দেখে নিই যে এগুলো দরকার, এগুলো দরকার নেই। ছোট হয়ে গেল। ছোট হলে কি? পড়তে সুবিধা, মনে রাখতে সুবিধা, রিভাইজ করতেও সুবিধা। দাগালে আরেকটা কি সুবিধা? তুমি এখান থেকে অ্যান্সারও লিখতে পারবে। যে এই টপিক সাপোজ ডায়েটারি ফাইবার একটা টপিক, বইতে অনেক কিছু লেখা আছে। আমি পড়ানোর সময় তো সিলেক্টেড কিছু লাইন দাগ দিয়ে বলবো। পরীক্ষায় যদি শর্টকাট আসে ডায়েটারি ফাইবার তাহলে শুধু আমি যেগুলো দাগাবো সেগুলোই পড়বে, সেগুলোই লিখবে। আরেকটা কি দাগালে কি সুবিধা? লাইফ টাইম তোমার বইটা দাগানো থাকলো। এরপরে তুমি যতবার রিভিশন দেবে কি পড়বে? স্যার যেগুলো পড়িয়েছে আমি যেগুলো দাগিয়েছি শুধু সেগুলোই পড়বো, এর বেশি না। ইন ফিউচারে আবার যখন তুমি পোস্ট বেসিক নার্সিং এর জন্য এন্ট্রান্স এক্সামে পরীক্ষাতে বসবে তখন আবার এই কমিউনিটি হেলথ নার্সিং বইটা খুলে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন থাকবে। তখন কি পড়বে? স্যার যেগুলো দাগিয়ে দিয়েছো সেগুলোই পড়বো। ঠিক আছে? বোঝা গেল? তাহলে তোমরা সবাই হাইলাইটার নিয়েও বসবে, পেন্সিল নিয়েও বসবে। সেম একই প্রসেস। তাহলে কে পার্ক থেকে আমি কমিউনিটি হেলথ নার্সিং পড়াবো। খুব সুন্দর বই, ভেরি স্ট্যান্ডার্ড বুক। সারা বিশ্বে এই বই, বিশ্বের স্টুডেন্টরা এই বই পড়ে। তোমাদের এই কেশব স্বর্ণকারকে কয়জন চেনে? কে পার্কে সারা বিশ্ব, প্রত্যেকটা দেশ স্টুডেন্ট, প্রত্যেকটা দেশের স্টুডেন্টরা কিন্তু কে পার্কের ব্যাপারে জানে। তো এই বই থেকে পড়াবো। তো তোমরা তাহলে শুরু করছি। যাদের কাছে বই নেই তোমরা পিডিএফটা, আপাতত পিডিএফটা দেখো। পরবর্তীতে যখন বই কিনে নেবে তোমাদের এই যারা ব্যাচমেট আছে তাদেরকে পরে বলবে একটু ফটো তুলে পাঠা, ফটো তুলে পাঠাবে, সঙ্গে সঙ্গে দাগ দিয়ে নেবে। এখন তোমরা শোনো, আর যাদের কাছে বই আছে হাত তোলো একবার, কাদের কাছে বই আছে? তৃষা দত্ত আর সুখী খাতুন আর মাম্পি, তোমরা তাকিয়ে নেবে পেন্সিল দিয়ে আমি যে লাইনগুলো পড়বো। তো যে কোনো সাবজেক্টে যখন শুরু করবো সব থেকে ইজি টপিক দিয়ে শুরু করা উচিত, যেন সেই সাবজেক্টের প্রতি আমাদের রুচি জন্মায়, যেন আমরা বুঝতে পারি, যেন কঠিন না লাগে। পড়াশোনাটা আমাদের কাছে সত্যি, দাঁড়াও বলে নি, তারপর বলবো, আমি আগে বলে নি। পড়াশোনাটা আমাদের কাছে বোঝা বানিয়ে দিয়েছি আমরা নিজেরাই। বোঝা বানালে হবে না, পড়াশোনাটাকে আমাদের ইজি করে নিতে হবে, নিজেকে ইজি করে নিতে হবে। আর আমিও চেষ্টা করবো ইজি করে দেওয়ার। চলো এবার বলো কি বলতে তিশা? বলছি যে 18 এডিশনটা একটা আমার কাছে। আমার কাছে 18 এডিশনটাই আছে। তাহলে আচ্ছা, এই যে টেনে আসছে, বলো একটা কথা বলবো? বলো বলো। বলছি টেনে আসটা আমাদেরকে আজকে বলছিলেন ক্লাসের ম্যামরা যে টেনে আস ফলো করতে। তাহলে তুমি মানে বইয়ের সঙ্গে এখন টেনে আসটা ফলো করবো? 10 ইয়ার্স এর কোশ্চেন সলভ করা এখন শুরু করার দরকার নেই, 3 মাসও হয়নি। এই কথাটা আমি আগেও বলে দিয়েছি তোমাদের। 10 ইয়ার্স এর কোশ্চেন সলভ করার কিছুদিন পর শুরু করলেই হবে, এখন সাবজেক্ট ম্যাটারে চলতে হবে। 6 মাস আগে শুরু করলেই এনাফ, সেটাই অনেক বেশি। 6 মাস আগে সাবজেক্ট ম্যাটারটা বোঝো। এখন যদি শুধু 10 ইয়ার্স সলভ করার চেষ্টা করো তাহলে কিন্তু অনেক কিছুই বাদ পড়ে যাবে। 10 ইয়ার্স মানে কি? 10 ইয়ার্স এ যে কোশ্চেন আসে শুধু আমি সেগুলোই পড়ছি, তাহলে কি অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে না বলো তো? আর প্রথম দিনে আমি কি বলেছিলাম, আমরা এমন ভাবে পড়বো যে যেগুলো আমাদের সিলেবাস আছে আমরা সবটাই কভার করব, যেন ইন ফিউচারে আমার চাকরি পেতেও কোনো সমস্যা না হয়, আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসেও কোনো সমস্যা না হয়, ইন ফিউচারে আমি যদি কোনো এন্ট্রান্স এক্সামে বসি সেটাতেও যেন কোনো সমস্যা না হয়। তো শুধু 10 ইয়ার্স করলে তুমি জিএনএমটা তো পাস করে যাবে কিন্তু তোমার নলেজ কিন্তু পরিপূর্ণ হবে না। তাই বলে পাস তো করতে হবে জিএনএমটাও, তো 10 ইয়ার্স আফটার 6 মান্থ। ফাইনাল এক্সামে 6 মাস আগে শুরু করতে হয় 10 ইয়ার্স, 6 মাস আগে। তাহলে কি আরামসে হয়ে যায়, 3 মাসেও অনেকে কমপ্লিট করে দেয়। ফাইনাল এক্সামে 3 মাস আগে সব জড়ো করে নিয়ে শুরু করলো, ওরাও পারে। কিন্তু আমি তোমাদের এত চাপে করতে বলবো না, 6 মাস ঠিক আছে। তো এখন সাবজেক্ট ম্যাটারে ফোকাস করো। ঠিক আছে? বোঝা গেল? কারো কোনো ডাউট, কোনো কোশ্চেন? শুরু করি তাহলে। Nutrition may be defined as the science of food and its relationship to health. নিউট্রিশন আমরা পড়ছি কি? নিউট্রিশন ইজি চ্যাপ্টার,
কিন্তু বোঝার অনেক কিছু আছে, মনে রাখার অনেক কিছু আছে, আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এনি মেডিকেল প্রফেশন এনি মেডিকেল প্রফেশনালের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, সে নার্স হোক, সে প্যারামেডিক্স হোক, সে ডাক্তার হোক। তাহলে নিউট্রিশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স অফ ফুড অ্যান্ড ইটস রিলেশনশিপ টু দ্য হেলথ। নিউট্রিশন বলতে কি বোঝায়? খাদ্যের বিজ্ঞান এবং এটার সাথে আমাদের হেলথের কি সম্পর্ক। যে লাইনগুলো পড়বো পেন্সিল দিয়ে শুধু দাগিয়ে যাবেন। ইট ইজ কনসার্নড প্রাইমারিলি উইথ দ্য পার্ট প্লেড বাই নিউট্রিয়েন্টস ইন দ্য বডি গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স। এই যে নিউট্রিশন এত কেন ইম্পর্টেন্ট? আমাদের বডির গ্রোথের জন্য ইম্পর্টেন্ট, ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট, মেইনটেনেন্সের জন্য ইম্পর্টেন্ট। মেইনটেনেন্স মানে কি? সেটা তো আমরা গাড়ি মেইনটেনেন্স করি স্যার, শরীরের মেইনটেনেন্স হয়? অবশ্যই হয়। কোথাও কেটে গেল, সেটা আবার মেরামত হয়ে যায়, এটা কি মেইনটেনেন্স না? তাহলে তারপর চলে আসো ডায়েটিক্স। তাহলে নিউট্রিশন বলতে কি বোঝায়? নিউট্রিশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স অফ ফুড অ্যান্ড ইটস রিলেশনশিপ টু দ্য হেলথ। It is concerned primarily with the part played by nutrients in body growth, development and maintenance. 2 নম্বরের জন্য বেস্ট অ্যান্সার। তোমাদের কি নিউট্রিশন পড়িয়েছে? কারো এনটিএস হাত তোলো দেখি, যাদের অলরেডি পড়িয়ে দিয়েছে। তিশা দত্ত পড়িয়ে দিয়েছে। মাম্পি, সুখী, তোমরা হাত কেন তুলেছো? পড়িয়ে দিয়েছে? হ্যাঁ স্যার, পড়িয়ে দিয়েছে। ভেরি গুড। শুধু সুখীকে পড়িয়েছে, আর কেউ পড়েনি, কেউ পড়েনি, তাই তো? ঠিক আছে। এবার ডায়েটিক্স বলতে কি বোঝায়? Dietetics is the practical application of the principle of nutrition. It includes the planning of meal for the well and the sick. নিউট্রিশন ডায়েটিক্স, আমরা বলি না ডায়েটিশিয়ানকে দেখাতে হবে। তো ডায়েটিক্স বলতে কি বোঝায়? আমি নিউট্রিশনের ব্যাপারে নলেজ নিলাম, যে আমাদের বডির ডেভেলপমেন্টের জন্য, মেইনটেনেন্সের জন্য, গ্রোথের জন্য প্রোটিন দরকার, ফ্যাট দরকার, ভিটামিন দরকার, মিনারেল দরকার, এই জিনিসটা এই খাবারে পাওয়া যায়, ওটা ওখানে পাওয়া যায়। সেটা তো অ্যাপ্লিকেশন করতে হবে, শুধু জানলে হবে না। যেমন ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তাই না? তারপর ফিজিওলজি, অ্যানাটমির অ্যাপ্লিকেশন হচ্ছে ডাক্তারি, তাই না? তো সেরকম অ্যাপ্লিকেশন, আমি নিউট্রিশনের নলেজ আছে, এটা অ্যাপ্লিকেশন করতে হবে, সেটাই হচ্ছে ডায়েটিক্স। ডায়েটিক্স বলতে কি বোঝায়? ইট ইজ আ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল অফ নিউট্রিশন। ইট ইনক্লুড দ্য প্ল্যানিং অফ মিল। প্ল্যানিং অফ মিল মানে প্ল্যানিং হওয়া উচিত প্রত্যেকের আলাদা আলাদা। তোমার আমার বডি ওয়েট, বডি হাইট, এসবের উপর, তারপর আমরা কি রোগে ভুগছি সেটার উপর ডিপেন্ড করে প্রত্যেকেরই কিন্তু আলাদা হয় ডায়েট চার্ট, হয় না? একটা সুগারের পেশেন্টকে ডাক্তাররা সবসময় আলাদা ওদেরকে বলে যে হ্যাঁ কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমাতে হবে, যেখানে গ্লুকোজ ফরমেশনটা বেশি হচ্ছে, গ্লুকোজের সোর্সটা বেশি, সেই খাবারগুলো কমাতে হবে, বলে কি না? কেন বলে? কারণ সেটা না করলে হবে না, তার জন্য সেটাই হচ্ছে ডায়েটিক্স। তার জন্য এটাই তো তার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হচ্ছে, নিউট্রিশনের অ্যাপ্লিকেশন হচ্ছে। গুড নিউট্রিশন মিন্স মেইনটেইনিং এ নিউট্রিশনাল স্ট্যাটাস দ্যাট এনেবল আস টু গ্রো ওয়েল অ্যান্ড এনজয় গুড হেলথ। ভালো নিউট্রিশন থাকলে আমরা লাইফটাকে এনজয় করতে পারবো, হেলথের গ্রো হবে, হেলথটাকে এনজয় করতে পারবো। তো এইটুকু হয়ে গেল। এবার আমরা চলে যাব ক্লাসিফিকেশন অফ ফুডে। সবাই পেয়েছো কিনা? কমসে কম হুঁটা বলে দাও মুখ দিয়ে, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ স্যার, পেয়েছি। যখন মনে করবে যে রিপ্লাই দেওয়ার মতো কন্ডিশনে নেই, আশেপাশে অনেকেই থাকে, বলে দেবে, বুঝে যাবো আমি, ঠিক আছে? তাহলে ক্লাসিফিকেশন অফ ফুডকে ক ভাগে ভাগ করা হয়। দেয়ার আর মেনি ওয়ে অফ ক্লাসিফিকেশন অফ ফুড। খাওয়ারকে অনেক কিছুর উপর বেস করেই ভাগ করা যায়। যেমন ক্লাসিফিকেশন বাই অরিজিন। একটা খাবার আমরা কোথা থেকে পাচ্ছি, সোর্সটা কি, প্রোটিন, অ্যানিম্যাল সোর্স, ভেজিটেবল সোর্স, সেটার উপরে করা হয়। যেমন ক্লাসিফিকেশন বাই অরিজিন, ফুডস অফ অ্যানিম্যাল অরিজিন, ফুডস অফ ভেজিটেবল অরিজিন। আবার ফুডকে ভাগ করা হয় কেমিক্যাল কম্পোজিশনের উপরে। কি কি কেমিক্যাল? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস। ক্লাসিফিকেশন বাই প্রিডমিনেন্ট ফাংশন বলছে এখানে বডি বিল্ডিং ফুডস, এনার্জি গিভিং ফুডস, প্রোটেক্টিভ ফুডস। এটা হচ্ছে প্রিডমিনেন্ট ফাংশনের আন্ডারে পড়ছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই লিখে রাখতে পারো। বডি বিল্ডিং ফুডস এর মধ্যে কি? মিল্ক, মিট, পোল্ট্রি, ফিশ, এগ, পালসেস, গ্রাউন্ডনাট। এনার্জি গিভিং সিরিয়ালস, সুগার, রুট, টিউবার্স, ফ্যাট অ্যান্ড ওয়েল। প্রোটেক্টিভ ফুডস, ভেজিটেবলস, ফ্রুট, মিল্ক। ক্লাসিফিকেশন বাই নিউট্রিটিভ ভ্যালু। কোন ফুডের মধ্যে
কিরকম নিউট্রিটিভ ভ্যালু আছে সেটার উপরে বেস করেও ভাগ করা হয়েছে। সিরিয়ালস অ্যান্ড মিলেটস। সিরিয়ালস মানে কি? শস্য। মিলেটস জোয়ার। পালসেস ডাল। ভেজিটেবল নাট অ্যান্ড ওয়েল সিড। ফ্রুট অ্যানিমেল ফুড। ফ্যাট ওয়েল। সুগার অ্যান্ড জ্যাগারি। জ্যাগারি মানে কি? গুড় গুড়, ঠিক আছে। তারপর আর কি? কন্ডিমেন্টস অ্যান্ড স্পাইসেস। কন্ডিমেন্ট মশলা। আর মিসেলেনিয়াস ফুড, নানান রকম আলাদা। তাহলে ফুডকে ক ভাগে ভাগ করা হলো? 1 2 3 4 ভাগে। অরিজিনের উপর ভিত্তি করে 2টো, কেমিক্যাল কম্পোজিশনের উপর ভিত্তি করে 5টা, আর প্রিডমিনেন্ট ফাংশনের উপর ডিপেন্ড করে 3টে ভাগে ভাগ করা হলো। আর লাস্টে হচ্ছে নিউট্রিটিভ ভ্যালুর উপরে, কার মধ্যে কিরকম নিউট্রিটিভ ভ্যালু আছে। এবার চলে আসো নিউট্রিয়েন্টস। আচ্ছা তোমরা বইতে খুঁজে পাচ্ছ তো? কি না? হ্যাঁ স্যার, পাচ্ছি। very good. প্র্যাকটিক্যাল বই থেকে এগুলো যাচ্ছে বুঝছো? আচ্ছা একটু আস্তে আস্তে বলবো তো, আচ্ছা দাগিয়ে নেবে, হ্যাঁ? এগুলো সবই দেখাবে, ক্লাসিফিকেশন অফ ফুডে সবই পড়তে হবে। নিউট্রিয়েন্টস এ চলে আসো। নিউট্রিয়েন্টস বলতে কি বোঝায়? হোয়াট ইজ নিউট্রিয়েন্ট? তখন তুমি বলবে নিউট্রিয়েন্টস আর অর্গানিক এন্ড ইনঅর্গানিক কমপ্লেক্স কন্টেইনড ইন ফুড। ব্যাস, একটা লাইন শেষ। হ্যালো। এবার নিউট্রিয়েন্টকে ভাগ করা হয় 2 ভাগে, একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট তোমরা কিছু কিছু জিনিস যেগুলো ক্লাস 9 এর 3rd চ্যাপ্টারে পড়েছিলে। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রো বলতে বোঝায় কি? বড়, সাইজে বড়। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলতে কি বোঝায়? দিস আর প্রোটিনস, ফ্যাটস অ্যান্ড কার্বোহাইড্রেটস which are often called proximate principles because they form the main bulk of food. এইটুকুই থাকবে। ম্যাক্রোনিউট্রিয়েন্টের আন্ডারে পড়ে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট। সব থেকে বেশি পরিমাণে কিন্তু আমরা এগুলোই খাই। এত ভিটামিন, এত মিনারেলস খাই না যতটা প্রোটিন, কার্বোহাইড্রেট খাই। তো প্রক্সিমেট প্রিন্সিপাল বলা হয় এগুলোকে। হাইলাইট করে নিও। তো এবার চলো দেখি আমরা যে দৈনন্দিন প্রত্যেকদিন খাবার খাই, সেই খাবারের মধ্যে যে তোমার কোন খাবারে থেকে কি বলেছে? দে কন্ট্রিবিউট টু টোটাল এনার্জি ইনটেক ইন দ্য ফলোইং প্রপোর্শন। টোটাল যে এনার্জিটা আমরা পাই, সেই এনার্জির কত পার্সেন্ট কে দিচ্ছে? প্রোটিন দিচ্ছে 10 to 15% এনার্জি, ফ্যাট দিচ্ছে 15 to 30% এনার্জি, কার্বোহাইড্রেট দিচ্ছে 50 to 80% এনার্জি। হাইলাইট করে নাও। অবশ্যই কার্বোহাইড্রেট বেশি খাই আমরা, এক থালা ভাত তার সাথে অল্প সবজি, কার্বোহাইড্রেট বেশি যাচ্ছে। এবার চলে আসো মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে। মাইক্রোনিউট্রিয়েন্ট, দিস আর ভিটামিন অ্যান্ড মিনারেলস। এক কথায় শেষ। দে আর কল্ড মাইক্রোনিউট্রিয়েন্ট বিকজ দে আর রিকোয়ার্ড ইন স্মল অ্যামাউন্ট, which may vary from a fraction of milligram to several gram. এই যে মাইক্রোনিউট্রিয়েন্টের আন্ডারে যে পড়ে ভিটামিন এবং মিনারেলস, সেগুলো খুব সামান্য পরিমাণে। তুমি হয়তো 1 কেজি আপেল খেলে একটু মাইক্রোগ্রাম ভিটামিন সি পাবে। অনেক কম। তারপর চলে আসো প্রোটিনে। এবার নিউট্রিয়েন্টের মধ্যে পড়ে নিলাম ম্যাক্রো, মাইক্রো। এবার ম্যাক্রো নিউট্রিয়েন্টের একটা একটা করে পার্ট আমরা পড়বো, তারপরে মাইক্রো নিউট্রিয়েন্ট পড়বো। প্রোটিন। আচ্ছা এই পর্যন্ত সবার দাগ দেওয়া হয়েছে তো? কারো কোথাও বাদ পড়েনি তো? তা শুরু করি। প্রোটিনে চলে আসো এইখানটায়। প্রোটিনস আর কম্পোজড অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন অ্যান্ড সালফার ইন ভ্যারিং অ্যামাউন্টস। মানে এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন যে থাকছে প্রোটিনের মধ্যে, আলাদা আলাদা অ্যামাউন্টস, সবগুলো সমান পরিমাণে থাকে না। সাম প্রোটিন অলসো কন্টেইন ফসফরাস অ্যান্ড আয়রন অ্যান্ড অকেশনালি, কখনো কখনো আদার এলিমেন্ট দেখা যায়। এটা হাইলাইট করে নিই একটুকু। তারপর চলে আসো পরের লাইনে। প্রোটিন আর মেড আপ অফ সিম্পলার সাবস্টেন্স। প্রোটিন কি দিয়ে তৈরি? সিম্পলার সাবস্টেন্স, সেটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। যেমন একটা বাড়ি ইট দিয়ে তৈরি, সেরকম প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। প্রোটিনকে ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। কার্বোহাইড্রেটকে ভাঙলে কি পাওয়া যায়? বলো বলো বলো। গ্লুকোজ। আর ফ্যাটকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ভেরি গুড। এবার পরের প্যারাতে চলে আসো। বলছে সাম 20 অ্যামাইনো অ্যাসিড আর স্টেটেড টু বি নিডেড বাই হিউম্যান বডি। আমাদের বডিতে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড দরকার, আউট অফ হুইচ 9 আর কল্ড এসেনশিয়াল।
এই 20 রকম অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 9 রকম অ্যামাইনো অ্যাসিডকে বলা হচ্ছে খুব জরুরি, অপরিহার্য। তোমরা ক্লাস 9 এর 3rd চ্যাপ্টার এগুলো পড়েছো অলরেডি। অপরিহার্য, ফ্যাটি অ্যাসিড অপরিহার্য, অ্যামাইনো অ্যাসিড পড়েছিলে না? সেগুলোই। তো এই 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নাম কিন্তু কণ্ঠস্থ রাখতে হবে। কি, কি? আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন অ্যান্ড হিস্টিডিন। কতদিন মনে রাখবো স্যার? সারা জীবন মনে রাখতে হবে না। যতদিন না একটা নার্সিং এ চাকরি পাচ্ছ ততদিন মনে রাখো। চাকরি পেলে ভুলে যাও। এগুলো কিচ্ছু কাজে লাগে না। কিচ্ছু না। আমরা যা পড়ি আমাদের প্রফেশনাল লাইফে তার 10% কাজে লাগে। মানে অ্যাপ্রক্সিমেট, একদম অ্যাকুরেট 10% তো কেউ বলতে পারে না। অ্যাপ্রক্সিমেটলি দেখা গেছে ওই 10% এর মতো কাজে লাগে, 90% আমাদের কোনো কাজেই লাগে না। শুধু মাথায় আমরা স্টোর করি। কিচ্ছু করার নেই। করতেই হবে। আমাদের এডুকেশন সিস্টেমটাই এমন। পুরো আমাদের স্ট্রাকচারটাই এমন। তো এই হচ্ছে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এটা একদম কণ্ঠস্থ রাখবে। These are called essential because the body cannot synthesize them in sufficient quantity and therefore they must be obtained from the food we eat. এটার মানে কি? যে থেকে কেন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলছে? বলো? কারণ এই যে অ্যামাইনো অ্যাসিড, 20 রকমের যে অ্যামাইনো অ্যাসিড, এগুলো কোথা থেকে আসে বলো তো? প্রোটিন থেকেই আসে। আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই, ভেজিটেবল অরিজিন হোক বা অ্যানিমাল অরিজিন হোক, সেই প্রোটিন থেকেই এগুলো অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যায়। 20টার মধ্যে 9টা বাদ দাও, 11টা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যায় বডিতেই প্রোটিন জাতীয় খাবার থেকে। কিন্তু এই 9 রকম অ্যামাইনো অ্যাসিড বডিতে কোনো রকম ভাবে অন্য কোনো প্রোটিন থেকে তৈরি হওয়ার কোনো সিস্টেম নেই। এটাকে বাইরে থেকে কিনতেই মানে নিতেই হবে। একটা উদাহরণ দিই। কি উদাহরণ দিই গো? যেমন যদি তোমার কাছে যদি দুধ থাকে, তুমি সেখান থেকে দই বানাতে পারবে বাড়িতেই, সেখান থেকে তুমি মিষ্টি বানাতে পারবে, সেখান থেকে তুমি রসগোল্লা বানাতে পারবে, সব রকম দুধ দিয়ে যা যা হয়, ছানা কাটতে পারবে, পনির বানাতে পারবে। এবার আমি যদি বলি যে তোমার কাছে শুধু দুধ আছে, তুমি কেক বানিয়ে দেখাও, পারবে? আমি কেক খাবো, আমি জানি না। তোমার কাছে শুধু দুধই আছে, তখন তোমাকে কেকটা বাইরে থেকে কিনে আনতে হবে। সেই দুধ দিয়ে তো কেক বানানোর কোনো উপায় নেই। সেরকম ব্যাপার যে এই 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বাইরে থেকে ইনটেক করতে হয়, আমাদের শরীরে সিনথেসাইজ হয় না। এবার হচ্ছে প্রোটিনের ফাংশন কি? প্রোটিনের ফাংশন এগুলো তিনটে আছে এখানে, হাইলাইট করে নেবে। ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমাদের বডি গ্রোথ হবে না জন্য প্রোটিন খাই। ফর রিপেয়ার অ্যান্ড বডি টিস্যু অ্যান্ড দেয়ার মেনটেনেন্স, রিপেয়ার হয়, কোথাও কেটে গেল, যদি প্রোটিন জাতীয় খাবার যদি না খাওয়া হয় অ্যাডিকুয়েটলি, সেগুলো কিন্তু হিল হতে অনেক টাইম লাগে। ঠিক আছে, রিপেয়ার হয়। তারপর ডেভেলপমেন্ট তো আছেই, ছোট থেকে বড় হচ্ছি, প্রচুর প্রোটিন সঞ্চয় হচ্ছে বডিতে, সেজন্য হচ্ছি। ফর সিনথেসাইজ অফ অ্যান্টিবডি, এনজাইম অ্যান্ড হরমোন। হরমোন কিন্তু সবসময় প্রোটিন দিয়ে তৈরি না। হরমোনের বিভিন্ন টাইপ হয়, অ্যামাইনো অ্যাসিড থেকে তারপরে অ্যামাইন ধর্মী, স্টেরয়েড হরমোন হয়, হ্যাঁ, ফ্যাট হরমোন হয়, ফ্যাট জাতীয়। কিন্তু এনজাইম অলওয়েজ প্রোটিন দিয়ে তৈরি, তোমরা জানো। তাহলে এই যে প্রোটিন না থাকলে এনজাইম তৈরি হতো না, হরমোন তৈরি হতো না। কিছু কিছু হরমোন প্রোটিন ধর্মী। আর অ্যান্টিবডিজ, একটা অ্যান্টিবডির নাম বলো। হ্যালো? আইজিজি, আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিডি আর আইজিএ, 5 রকমের অ্যান্টিবডি থাকে। তোমাদের মাইক্রোবায়োলজিতে আবার পড়াবো আমি। তো এগুলো কিন্তু ওই প্রোটিন ছাড়া তৈরি হবে না। এই উপরের 3টে লাইনকে প্রথমের 3টে লাইন হাইলাইট করে রাখো, খুব জরুরি। সোর্স, প্রোটিনের সোর্স কি? There are 2 main dietary source of protein: animal source, plant source. Animal source জানোই তোমরা, milk, egg, meat, fish, etc. Plant source: pulses, ডাল, cereals, শস্য দানা, nuts, etc. এগুলো সোর্স। তারপরে এই যে প্যারাগ্রাফটা যা আছে না, পরের এই লাইনটা চলে আসে তো, vegetable protein are deficient in one or more of the essential amino acid needed by the body. লাইনটা পেয়েছো?
সোর্সের পরের পরের প্যারাতে যে প্যারাটা অন দা আদার হ্যান্ড দিয়ে শুরু, সেই প্যারাতে আছে এই লাইনটা, যে ভেজিটেবল প্রোটিন আর ডেফিসিয়েন্ট ইন ওয়ান অর মোর অফ দ্য এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। পেয়েছো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর লাইনে দেখো, পেয়েছো? কুছ তো বলো, পেয়েছো? হ্যাঁ স্যার বেশ। হ্যাঁ, এলেনটা তাকাও। হ্যাঁ, বলছে যে ভেজিটেবল প্রোটিন আর ডেফিসিয়েন্ট ইন ওয়ান অর মোর অফ দ্য এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড নিডেড বাই দ্য বডি। বলছে ভেজিটেবল থেকে যেসব প্রোটিন পাই সেখানে নাকি কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে না, হেন্স দে আর rated inferior to the animal protein. However, by proper combination of 2 or more vegetable foods, rice and dal, it is possible to produce a mixture capable of supplying all the essential amino acids comparable to good animal protein and yet cheaper than animal protein. দেখো এখনই এখানে বললো যে ভেজিটেবলস কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে না, কিন্তু দেখো পরের লাইনেই বলছে তুমি যদি একাধিক একটার সাথে ভেজিটেবল আর একটা মিশিয়ে দিচ্ছ, যেমন চাল ডাল দুটোই ভেজিটেবল সোর্স অফ দ্য প্রোটিন, যখন তুমি মিশিয়ে দিচ্ছ তখন কিন্তু সেই ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে, এবং এটা অ্যানিমেল প্রোটিনের থেকে কোনো অংশে কম নয় এবং খরচাও কম এখানে। সেই জন্য মিড ডে মিলে কি খাওয়ানো হয়? মিড ডে মিল কে কে খেয়েছো? আমি খেয়েছি প্রাইমারি স্কুলে। আর কে কে পড়তে সরকারি প্রাইমারি স্কুলে মিড ডে মিল খাওয়া? হাত তোলো দেখি। মাম্পি মাহাতো খেয়েছে, আর আমিও খেয়েছি। তৃষা দত্ত খেয়েছে। এখনকার দিনে তো সব প্রাইভেট স্কুলে পড়ে, এরা জানেও না মিড ডে মিল কি। থালা নিয়ে যেতাম ব্যাগে করে, ঢং ঢং আওয়াজ হতো, হাঁটতাম রাস্তা দিয়ে আওয়াজ হতো। তো এই হচ্ছে কথা। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, তাহলে করে নিও। যে তোমাকে সাপোজ মনে করে বলা হলো ইন্টারভিউতে, যেটা করলো বলা হলো যে তুমি তোমার পোস্টিং এমন জায়গায় হলো প্রত্যন্ত গ্রামে, সেখানকার লোক মাছ মাংস কিনে খাওয়ার মতো টাকা নেই, তুমি অ্যাজ এ স্টাফ নার্স তাকে পেশেন্টকে কি রিকমেন্ড করবে যেন তার প্রোটিনের ঘাটতি পূরণ হয়ে যায়? বুঝেছো? এইভাবে করে ট্রিকি কোয়েশ্চেন এগুলো, তোমাকে প্রস্তুত বুদ্ধি লাগাতে হবে। আরে কমিউনিটি হেলথে পড়েছিলাম, যেমন চালের সাথে ডাল দুটো মিশিয়ে দিলাম, এটার মধ্যে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, ওটার মধ্যে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, দুটো মিক্স হয়ে যাচ্ছে, ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। তারপর চলে আসো প্রোটিন রিকোয়ারমেন্টে, যে প্রত্যেক দিন আমাদের কত গ্রাম প্রোটিনের দরকার। দেখো প্রোটিন রিকোয়ারমেন্টের এই লাইনটা দাগ দাও, রিকমেন্ডেড 0.83 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট। তাহলে সুখী তোমার ওয়েট কত? सुखी तुम्हारा वजन 42 है, तो इसके हिसाब से बोलो तुमको हर दिन कितना प्रोटीन खाना चाहिए? जल्दी बोलो। देहा তোমার ওয়েট কত? দিহা ঘুমিয়ে পড়েছে। তাড়াতাড়ি বলো, 42 কেজি যদি কারো ওজন হয় তাহলে প্রতিদিন তাকে কত গ্রাম খেতে হবে প্রোটিন? আরে 0.83 গ্রাম পার কেজি ওয়েট। 1 কেজি ওয়েটে 0.83 গ্রাম। চলো আমি 1 গ্রাম 0.1 গ্রামই ধরলাম। তাহলে 1 কেজিতে 0.1 গ্রাম, তা 42 কেজিতে কত? সরি 0.1 বলছি কেন, 1 গ্রাম ধরো এটাকে। 0.83 মানে কি 1 গ্রামের কাছাকাছি। 1 কেজিতে 1 গ্রাম, তাহলে 42 কেজিতে 42 গ্রাম। সুখীকে তাহলে প্রতিদিন 42 গ্রাম প্রোটিন খেতে হবে। চলো তারপরে চলে আসো এফেক্টস অফ প্রোটিন ডেফিসিয়েন্সি। এবার যদি বডিতে প্রোটিন ডেফিসিয়েন্সি হয় তাহলে क्या हो सकता है? ডিউরিং প্রেগনেন্সি, যদি কোনো মহিলা প্রেগনেন্ট থাকে তার যদি প্রোটিনের ঘাটতি হয় তাহলে কি হবে? স্টিল বার্থ বেবি দেখা যাবে, লো বার্থ ওয়েট অ্যান্ড অ্যানিমিয়া তো বোঝা গেল, হ্যাঁ স্যার প্রোটিন কম, রক্ত প্রোডাকশন হচ্ছে কম, অ্যানিমিয়াতে ভুগবে, হিমোগ্লোবিন কম। লো বার্থ ওয়েট বুঝলাম স্যার, এই যে মহিলাটা যখন ডেলিভারি হবে না স্যার, তার বেবিটার ওয়েটটা অনেক লো হবে। স্টিল বার্থ বলতে কি বোঝায় বলো? সুখী তোমাদের তো পড়িয়েছে, বলো কোন বই থেকে পড়িয়েছে? এই বই থেকে না স্বর্ণকার?
না এটা নয়, কে কে গিলের বই থেকে ওরে পড়েছি। বাবারে, গিল, আচ্ছা বলো। কিন্তু এরকম ভাগগুলো তো ছিল না ওখানে। ছিল না এভাবে? আচ্ছা, না। স্টিল বার্ড বলতে কি বোঝায়? হুম, মরা বাচ্চা জন্ম হবে, মরা বাচ্চা। হুম, ডেথ অফ এ বেবি বিফোর আর ডিউরিং ডেলিভারি। হুম, ডেলিভারি হওয়ার আগেই ডেথ, অথবা ডেলিভারি হওয়ার সময় মারা গেছে। প্যাথেটিক ব্যাপার। ইনফ্যান্সি অ্যান্ড আর্লি চাইল্ডহুড, এটা তো ডিউরিং প্রেগনেন্সিতে। স্যার ওটাকে হ্যাঁ, স্যার ওটাকে কি স্টিল বার্ড বলে না? হুম 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 হুম। বাচ্চাটা ডেলিভারি হওয়ার আচ্ছা। আগেই মরে গেছে, মানে বাচ্চাটা যে ডেলিভারি হয়েছে এটা মরা বাচ্চা, সেটাকে বলে স্টিল বার্থ। ইনফ্যান্সি অ্যান্ড আর্লি চাইল্ডহুড, এটা তো প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে দেখা গেল যদি প্রোটিনের অভাব হয় তাহলে কি হবে। এবার বাচ্চাদেরকে ইনফ্যান্সি, ইনফ্যান্ট কাদের বলা হয়? ইনফ্যান্ট বলা হয় ১ বছরের ছোট চাইল্ড, তাই না? আর আর্লি হ্যাঁ, ১ মাস চাইল্ডহুড, থেকেই ১ বছর। ভেরি গুড, ২৮ দিন থেকে ১ বছর। আর আর্লি চাইল্ডহুড, চাইল্ডহুড ঠিক আছে, মানে ৪ বছরের কম, আর্লি চাইল্ডহুড। হুম, তো এইসব বাচ্চাদের কি রোগ হয়? ম্যারাসমাস, কোয়াশিওরকর, এগুলো পড়েছিলে মনে আছে সুখী? হ্যাঁ, স্যার মনে আছে। কোয়াশিওরকর, ম্যারাসমাস, মেন্টাল রিটার্ডেশন, হ্যাঁ, স্টান্টেড গ্রোথ, গ্রোথ কমে যাবে, ডেভেলপমেন্ট কমে যাবে, এগুলো হচ্ছে প্রোটিনের অভাবে হয়। অ্যাডাল্ট বড়দের কি হয়? লস অফ ওয়েট, আন্ডারওয়েট, পোর মাসকুলেচার। কিসে কোথায়? ওর নাম যেন কি? সাকিলা কোথায়? সাকিলার প্রোটিনের ঘাটতি আছে। সুখী দেখোনি না সাকিলাকে? হুম, অনেক পাতলা ও। না, কাছ থেকে দেখিনি। হুম, লস অফ ওয়েট, আন্ডারওয়েট, পোর মাসকুলেচার, অ্যানিমিয়া, ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন, হ্যাঁ, জেনারেল ল্যাথার্জি, ল্যাথার্জি মানে কি সবসময় একটা উইকনেস ভাব। হুম, ডিলে ইন উন্ড হিলিং, কোথাও কেটে গেছে সেটা হিল হতে দেরি লাগে, যেটা বললাম। সিরোসিস অফ লিভার, ইডিমা, অ্যাসাইটিস, কত রকম সমস্যা, এগুলো কিন্তু পড়তে হবে। প্রোটিন বোঝা গেল সবার? শিলা গড়াই বোঝা গেছে? চলো এবার ফ্যাটে চলে আসো। স্যার হ্যাঁ, বলো। মানে স্যার এখানে প্রোটিনের অভাবে অ্যাডাল্টদের এসব হয়। অ্যাডাল্ট, বাচ্চা আচ্ছা। আর প্রেগনেন্ট মহিলা, কাদের কি হয় লেখা আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ। এবার হচ্ছে ফ্যাট। ফ্যাট, দে আর কম্পোজ অফ স্মলার ইউনিট কল্ড ফ্যাটি অ্যাসিড। দেখ দাও, ফ্যাট কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। কার্বোহাইড্রেট কি দিয়ে তৈরি? গ্লুকোজ দিয়ে তৈরি। ঠিক আছে, তার পরের লাইনে চলে আসো, দেখো ফ্যাট আর অ্যাগেইন ক্লাসিফাইড ইনটু স্যাচুরেটেড এন্ড আনস্যাচুরেটেড ফ্যাট। লাইনটা পেয়েছো? লাইন মিলা না নেই মিলা? পেয়েছি। ভেরি গুড, দাগানো শুরু করে দাও একদম, যেগুলো লাইন আমি পড়বো শুধু ঠিক। দাগাতে থাকবে একদম পেন্সিল দিয়ে। Fat are again classified into saturated and unsaturated fat. In general, animal fat are saturated fat. Vegetable oil and fats are unsaturated fat. Fat কে দুভাগে ভাগ করা হয়, স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট কোনগুলোকে বলে স্যার? অ্যানিমেল ফ্যাট। আর আনস্যাচুরেটেড ফ্যাট কাকে বলা হয়? ভেজিটেবল অয়েল, ভেজিটেবল সোর্স থেকে যেসব ফ্যাট পাওয়া যায় আনস্যাচুরেটেড ফ্যাট বলা হয়। Current research indicate that excessive intake of saturated fat is harmful to the body. ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার স্যাচুরেটেড ফ্যাট কিন্তু ভেরি ভেরি ডেঞ্জারাস। আর এই ফ্যাটটা কোথায় থাকে? অ্যানিমেলে থাকে। অ্যাজ এ স্টাফ নার্স তোমার জানা উচিত, একটা হার্টের পেশেন্ট সব থেকে বেশি হার্টের ক্ষতি হয়, হার্টের ক্ষতি হয় এই স্যাচুরেটেড ফ্যাট। তোমাকে অ্যাজ এ স্টাফ নার্স তোমার জানা উচিত এটা। তোমাকে পেশেন্ট যখন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছে হার্টের রোগ নিয়ে, তখন তোমাকে বলতে হবে, কাকু বুঝলেন তো আপনার হার্টের সমস্যা আছে, এই যে স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার আপনাকে খাওয়া বন্ধ করতে হবে। তখন বলবে, মা বুঝলাম না, আরেকটু ইজি করে বলো। তখন বলতে হবে, এই যে চর্বি চর্বি, হ্যাঁ, এই যে মাংসের চর্বি খান না সেগুলো, মাছের চর্বি, মাছের ওই যে ইয়েটা আর কি, তেলটা। তাহলে কি ভালো? ভেজিটেবল ফ্যাট ভালো, ভেজিটেবল অয়েল যেগুলো। ঠিক আছে, তারপর চলে আসো ফাংশনে। ফ্যাটের ফাংশনটা কি? ফ্যাটের ফাংশন হচ্ছে ১ নম্বর, ডায়েটারি ফ্যাট ইজ এ কনসেন্ট্রেটেড সোর্স অফ এনার্জি। এটা তোমরা আগের থেকেই জানো যে ১ গ্রাম ফ্যাট দহনে কত ক্যালোরি শক্তি পাওয়া যায়? বলো 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 বলো। 9 কিলো ক্যালোরি। 9 কিলো ক্যালোরি। আর ১ গ্রাম প্রোটিন বার্ন করলে কত এনার্জি পাওয়া যায়?
4.1 আর 1 গ্রাম কার্বোহাইড্রেট দহন করলে কত এনার্জি পাওয়া যায়? 4.1 কিছু কিছু বইতে, আবার কিছু কিছু বইতে থাকে 4.0, ও কাছাকাছি ধরো। তাহলে সব থেকে বেশি এনার্জি কোথায় পাচ্ছি? ফ্যাটে। সেই জন্য দেখো প্রথমেই লিখে দিয়েছে ফ্যাটের ফাংশন, ডায়েটারি ফ্যাটস ইজ দ্য কনসেন্ট্রেটেড সোর্স অফ এনার্জি, 1 গ্রাম ফ্যাট সাপ্লাই 9 ক্যালোরি অফ এনার্জি। আরে করো। তারপরে সেকেন্ডে চলে আসো, ফ্যাট আর ক্যারিয়ার্স অফ ফ্যাট সলিউবল ভিটামিন এ ডি ই কে। তোমরা এটা আগে থেকে জানো, ক্লাস 9 এর থার্ড চ্যাপ্টার, হ্যাঁ থার্ড চ্যাপ্টারে পড়ো, থার্ড না ক্লাস 9 এ তোমরা এটা পড়েছো হচ্ছে ফোর্থ চ্যাপ্টারে, ফোর্থ না ফিফথ চ্যাপ্টারে, যেখানে ইমিউনিটি অনাক্রমতা ছিল সেই চ্যাপ্টারটা, তাই না বলো? ও না, সেকেন্ড চ্যাপ্টারে তো পড়েছিলে এটা, সেকেন্ড চ্যাপ্টারে, ঠিক। তাহলে এই যে ভিটামিন এ ডি ই কে তুমি যে খাচ্ছ, এ ডি ই কে তো খাচ্ছ না, যে যে খাবারের সোর্সে এ ডি ই কে আছে, সেই যে খাবারগুলো খাচ্ছ সেই খাবার থেকে আমরা পড়বো, ভিটামিনের পরে আছে মাইক্রো নিউট্রিয়েন্টস যখন পড়বো। তো এই যে ভিটামিন গুলো তোমার বডিতে একা একা স্টোর থাকতে পারবে না, তোমার বডিতে যদি ফ্যাট থাকে সেই ফ্যাটের মধ্যে এরা স্টোর থাকে। তাহলে ফ্যাট ভেরি ইম্পর্টেন্ট, ফ্যাট আর ক্যারিয়ার অফ ফ্যাট সলিউবল ভিটামিন এ ডি ই কে ভেরি মাচ ইম্পর্টেন্ট। কিছু কিছু দেখো, সব লাইন যেগুলো পড়ছি সবই দাগাচ্ছ, কিছু কিছু জিনিস হাইলাইট করে রাখবে, এটা হাইলাইটের মধ্যে পড়ে। 3 নম্বর, ডায়েটারি ফ্যাট সাপ্লাই এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড পড়েছিল না, লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড। তো ওগুলোর মধ্যে যে লিনোলেইক অ্যাসিড আছে, ভেরি মাচ এসেন্সিয়াল, প্রিভেন্ট স্ক্যালি স্কিন ফর্মেশন। স্কিনের রোগ জানো ফ্যাটের অভাবে কিন্তু হয়, স্ক্যালি স্কিন ফর্মেশন দেখবে কিরকম হয়, দেখবে, দেবো? দেখো পাঠালাম, কার এমন স্কিন? কেউ কি আর বলবে স্যার আমার? তো এটা হচ্ছে ফ্যাটের অভাবে, লিনোলেইক অ্যাসিডের অভাবে কিন্তু এরকম স্কিন হয়ে যায়। তারপর ইন জেনারেল ফ্যাটি অ্যাসিড আর নিডেড ফর গ্রোথ, মেইনটেনেন্স অফ দ্য ইন্টিগ্রিটি অফ দ্য স্কিন। মোট কথা স্কিনের হেলথ ঠিক রাখতে এই লিনোলেইক অ্যাসিড দরকার। 4 নম্বরে চলে আসো, ফ্যাট লেয়ার, দ্য ফ্যাট লেয়ার বিলো দ্য স্কিন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেইনটেনিং আওয়ার বডি টেম্পারেচার। আমরা জানি আমাদের চামড়ার নিচে একটা ফ্যাটের লেয়ার থাকে, সেই লেয়ারটা কি করে, টেম্পারেচার ধরে রাখে বডির, নয়তো বডি কুল হয়ে যাবে। আমরা শীতকালে দেখবো অনেকে মোটা মানুষ বলে না, আমার ঠান্ডাই লাগে না, পাতলা একটা সোয়েটার পরে ঘুরছে, যেখানে তুমি আমরা এত পাতলা দেখে, আমাদের ওয়েট কম দেখে আমরা কি করি, মোটা জ্যাকেট পরে ঘুরে বেড়াই। দেখেছো এরকম কিছু? দেখেছো? মোটা লোকেদের কিন্তু শীত কম লাগে, কেন? ওদের ফ্যাট বেশি বডিতে। ফ্যাট কি করে, টেম্পারেচার ধরে রাখে। 5 নম্বর, ফ্যাট প্রোভাইড সাপোর্ট ফর মেনি অর্গ্যান ইন দ্য বডি সাচ এস হার্ট, কিডনি, ইন্টেস্টাইন। হার্ট, কিডনি, ইন্টেস্টাইন, এই যে হার্ট, এই যে অর্গ্যান গুলো আমাদের বডির বিভিন্ন জায়গায় রয়েছে, ফ্যাট কি করে, সাপোর্ট দিয়ে রাখে, ধরে রাখে, যেন এই পার্টিকুলার অর্গান যেন পার্টিকুলার জায়গায় থাকে। এবার ফ্যাটের সোর্সে চলে আসো। দাগাতে পারছো নাকি অনেক জোরে বলছি, অনেক স্পিডে বলছি? দাগাতে পারছো তো? ঠিক আছে, এবার চলে আসো সোর্সে। 1 নম্বর সোর্স, অ্যানিমেল সোর্স কি কি আছে? দিস আর ঘি, বাটার, ফ্যাট অফ মিট, ফিশ অয়েল, এটসেট্রা। ভেজিটেবল সোর্সে কি আছে? দিস আর দ্য ভেরিয়াস ভেজিটেবল অয়েল সাচ এস গ্রাউন্ড নাট, জেনারেলি মাস্টার্ড অয়েল, যেটা আমরা খাই, সর্ষের তেল, কটন সিড, সানফ্লাওয়ার অ্যান্ড কোকোনাট অয়েল, এগুলো হচ্ছে ভেজিটেবল সোর্স। তারপর চলে আসো, দেখো বনস্পতি বলে একটা জিনিস দেখতে পাচ্ছ, বনস্পতিটা ইম্পর্টেন্ট, বনস্পতিতে চলে আসো। When vegetable oil are hydrogenated under condition of optimum temperature and pressure in the presence of catalyst মানে কি? অনুঘটকের উপস্থিতিতে একটা পার্টিকুলার টেম্পারেচারে এবং প্রেসারে যখন আমরা ভেজিটেবল অয়েল গুলোকে হাইড্রোজিনেটেড করি, তখন কি হয়? তখন এই ভেজিটেবল অয়েলটা কনভার্ট হয়ে যায় সেমি সলিড আর সলিড ফ্যাটে, এরই নাম হচ্ছে বনস্পতি। এই তো আমার মনে হয় বনস্পতি আর ডালডা একই জিনিস, তাই না? তাই নাকি? কি বলতো, আমার একটু ডাউট হচ্ছে।
হুম এটাই মনে হয় ডালটা না? ডালটা এখানে লিখে দিলে বুঝতে সুবিধা হতো, লেখেনি যেহেতু আমার মনে হচ্ছে বনস্পতিটাই ডালটা। যাই হোক, বনস্পতির শর্ট নোট লিখতে পারবে। তারপর চলে আসো ভিজিবল অ্যান্ড ইনভিজিবল ফ্যাট, পেয়েছো? এটাই ডালনা। এটাই ডালটা না? এটাই ডালনা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। হুম, তাহলে ভিজিবল অ্যান্ড ইনভিজিবল ফ্যাটে চলে আসো। ভিজিবল মানে যেটা দেখা যায়, ইনভিজিবল মানে যেটা দেখা যায় না। ভিজিবল ফ্যাটস আর দোজ দ্যাট আর সেপারেটেড ফ্রম দেয়ার ন্যাচারাল সোর্স। ভিজিবল ফ্যাটস এগুলোই যেগুলো হচ্ছে তার উৎস থেকে আমরা আলাদা করতে পারবো। যেমন ঘি ফ্রম মিল্ক, কুকিং অয়েল ফ্রম অয়েল বিয়ারিং সিড অ্যান্ড নাটস। হ্যাঁ, আমরা তোমার দুধ থেকে বাটার আলাদা করতে পারি, তাই না? সেই বাটারটাকে চোখে দেখা যায়, সেজন্য বলছি ভিজিবল। ইনভিজিবল ফ্যাট কোনটা? দোজ হুইচ আর নট ভিজিবল টু নেকেড আই, খালি চোখে দেখা যায় না। দে আর প্রেজেন্ট ইন দ্য অলমোস্ট এভরি আর্টিকেল অফ ফুড। ম্যাক্সিমাম এই ইনভিজিবল ফ্যাটই কিন্তু বেশি থাকে খাবারে। সিরিয়ালস মানে শস্যের মধ্যে যে ফ্যাট থাকে, তুমি সেটা আলাদা করে দেখতে পাবে কখনো? পাবে না। ডালের মধ্যেও নাকি ফ্যাট থাকে, দেখা যায় না। নাটসে থাকে, মিল্কে থাকে, এগসে থাকে। এগুলো ফ্যাট তুমি আলাদা করে খালি চোখে দেখতে পাবে না, আলাদাও করা যায় না। সেজন্য বলছি এগুলো ইনভিজিবল ফ্যাট। ইট ইজ ডিফিকাল্ট টু এস্টিমেটেড দেয়ার ইনটেক। হ্যাঁ, এগুলো মানে খুব এস্টিমেট করা, হিসাব করা খুব কঠিন, যে এর মধ্যে ফ্যাট থাকে কিন্তু কতটা থাকে এস্টিমেট করা খুব সমস্যা, কারণ আলাদা করাই যায় না, দেখাও যায় না। ভিজিবল ইনভিজিবল ফ্যাট বোঝা গেল? হুম হ্যাঁ। তারপর চলে আসো ফ্যাট রিকোয়ারমেন্ট। স্যার প্রোটিন তো বুঝলাম, আমার যত বডি ওয়েট হবে 1 গ্রাম করে ধরবো, 50 কেজি ওয়েট হলে আমি 50 গ্রাম প্রোটিন খেতে হবে। ফ্যাটের কি হিসাব আছে স্যার? ফ্যাটের হিসাব আছে, এখানে চলে আসো ফ্যাট রিকোয়ারমেন্টে। সেকেন্ড প্যারার এই লাইনটায় চলে আসো। Adults have been based on the sedentary, moderate and heavy physical activity. পেয়েছো লাইনটা? ফ্যাট রিকোয়ারমেন্টের সেকেন্ড প্যারাতে এখানে চলে আসো। Adult have been based on sedentary, moderate and heavy physical activity. ফ্যাট ডিপেন্ড করে যে আমাদের লাইফস্টাইলটা কেমন। সেডেন্টারি মানে সারাদিন ঘরে বসে বসে কাটাই, মোবাইল খোঁচাই আর ঘুমাই আর খাই, এদের ক্ষেত্রে আলাদা প্রয়োজন। মডারেট টুকটাক খাটনি হয় স্যার, টুকটাক বাড়ির কাজকর্ম করি, কলেজ টলেজ যাই, এনটিএস এ যাই, একটু খাটাখাটনি হয়। আরে হেভি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফার্মার কৃষক প্রচুর খাটে জমিতে গিয়ে, তো তিনজনের ক্ষেত্রে আলাদা আলাদা দরকার। তো প্রথমে যারা সেডেন্টারি লাইফস্টাইলে থাকে তাদের 25 গ্রাম পার ডে দরকার। যারা মডারেট খাটাখাটনি হয় 30 গ্রাম পার ডে। আর হচ্ছে যারা হেভি খাটুনি করে তাদের হচ্ছে 40 গ্রাম পার ডে লাগে। তারপরে বলছে 20, 25 and 30 gram for adult women against single level recommendation earlier. ওটা মনে রাখলেই হবে। এটা 25, 30, 40 গ্রাম সেডেন্টারি, মডারেট আর হেভি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফর অ্যাডাল্ট, কিন্তু এটা এটা বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল না। এবার চলে আসো ফ্যাট অ্যান্ড ডিজিজ। ফ্যাটের জন্য কি কি রোগ হতে পারে? ওবেসিটি, সবাই জানি আমরা, মোটাপা যেটাকে বলে, মোটা হয়ে যাচ্ছি স্যার, কি করব বলেন না। এ ডায়েট রিচ ইন ফ্যাট, বেশি তোমার ডায়েটে বেশি ফ্যাট থাকলে ওবেসিটি হওয়ার একটা সম্ভাবনা থাকে। 2 নম্বর ফেনোডার্মা। ফেনোডার্মা কি জিনিস? টোড স্কিন। ফেনোডার্মা সার্চ করে দেখে নেবে কিরকম হয়। টোড স্কিন, ব্যাঙের যেমন স্কিন সেরকম টোড স্কিন হয়ে যায়, ফেনোডার্মা এটা ভাবে হয়। তারপরে সি নম্বরে কি আছে? করোনারি হার্ট ডিজিজ, ভেরি মাচ ইম্পর্টেন্ট, বর্তমান দিনের একটা মেজর সমস্যা করোনারি হার্ট ডিজিজ। করোনারি হার্ট ডিজিজের লাইনটা দেখো কি বলেছে, 1, 2, 3 নম্বর লাইনটা দেখো। স্যাচুরেটেড ফ্যাটস হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ দ্য মেজর রিস্ক ফ্যাক্টর অফ দ্য সিএইচডি। পেয়েছো লাইনটা? স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার যত বেশি খাবে হার্টের সমস্যা বাড়ার তত চান্সেস থাকে। স্যাচুরেটেড ফ্যাট মানে ওই অ্যানিমেল ফ্যাট, আমরা ওই যে বলে না জাঙ্ক ফুড খাবে না, কেন? জাঙ্ক ফুডে সব থেকে বেশি স্যাচুরেটেড ফ্যাট থাকে। এই যে তুমি বাজারে যাচ্ছ, বাজারে গিয়ে একটা খেয়ে নিলে, চিকেন রোল খেয়ে নিলে, চিকেন পকোড়া খেয়ে নিলে, হাবি জাবি খেয়ে যাচ্ছ, এগুলোর মধ্যে কি থাকে? এগুলোর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট থাকে, হার্ট ডিজিজের সম্ভাবনা থাকে এগুলো থেকে।
বাড়ির যত বয়স্ক লোক যেমন বাবা মা বয়স হয়েছে এদের তো একদম বন্ধ করে দাও, স্যাচুরেটেড ফ্যাট খাওয়া চলবে না। তারপরে এই যে মাংসর তেল, বন্ধ। তারপর চলে আসো ক্যান্সার। সিএসডিটা কি? সিএসডি মানে করোনারি হার্ট ডিজিজ। ও আচ্ছা, ও তারপর চলে আসো ক্যান্সার, বলছে যে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারও নাকি হয় ফ্যাটের জন্য। ইন রিসেন্ট ইয়ার দেয়ার হ্যাজ বিন সাম এভিডেন্স অফ ডায়েট হাই ইন ফ্যাট ইনক্রিজ রিস্ক অফ কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। যাদের ডায়েটে ফ্যাটের পরিমাণ বেশি তাদের নাকি কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সেস থাকে। কোলন ক্যান্সার ছেলেদের হবে মেয়েদের হবে, ব্রেস্ট ক্যান্সার তো ছেলেদের হয় না, মেয়েদের হওয়ার চান্স থাকে। সাবধান। এই হচ্ছে ফ্যাট, আর কিছু করতে হবে না ফ্যাট থেকে। তাহলে স্যার মানে বেশি পরিমাণে ফ্যাটটা খাওয়া যাবে না? না, কেন তুমি অনেক খাও? এ, না, মাছ মাংসটা বেশি খাই। মাছ মাংস তো বেশি খাবে না। হ্যাঁ, এখানে খাওয়া হয় না। এখানে অত খাওয়া হয় না, না? অনেকেরা কুতর্ক করে, অনেকে কুতর্ক করে, বলে কি এই যে স্যার আপনি বলেন, আমি কিন্তু ভেজিটেরিয়ান, হ্যাঁ পিওর ভেজিটেরিয়ান, আমাকে বলে স্যার এই প্রোটিন, এই যে অ্যামাইনো অ্যাসিড এগুলো কোথায় পাবো? এগুলো কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড যেটা আছে যেটা নাকি ভেজিটেবলে পাওয়া যায় না প্রোটিন ছাড়া, তাহলে স্যার তখন তখন আমি সিম্পল একটা এক্সাম্পল দিই, আমি বলি ভাই আমরা প্রাণী তো, হ্যাঁ। গন্ডার প্রাণী, হ্যাঁ। হাতিও প্রাণী, হ্যাঁ। তো হাতি গন্ডার কনসা তোমার এই অ্যামাইনো অ্যাসিড খায় অ্যানিমেল থেকে? ঘাস খায়, গাছ খায়। তা তাদের তোমার দেখে মনে হয় কোন রকম কোনো অ্যামাইনো অ্যাসিডের অভাবে ভুগছে? আর তাদের সাথে তুমি শক্তি দিতে পারবে? হুম? তাদের বডি যা দিয়ে তৈরি ওই প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট আমাদেরও তাই। ও প্রাণী আমিও প্রাণী। তোমরা পড়েছো ক্লাস 9 এর 2nd চ্যাপ্টারে জীব সংগঠনের স্তর। তো তারা তো ঘাস ঘুষ থেকে সব পেয়ে যাচ্ছে। প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সব পেয়ে যাচ্ছে। এবার আমরা যদি আবিষ্কার না করতে পারি, আমরা তো সায়েন্স যা বলছে তাই। সায়েন্স হয়তো ঘাস-গাছালি থেকে এখনো বের করতে পারেনি যে প্রোটিন আমরা হয়তো পেয়ে যাই সেখান থেকে। সায়েন্স এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। সায়েন্স তো সব বের করতে পারেনি। তাহলে তখন তো চুপ হয়ে যায়, কিচ্ছু বলে না। গন্ডারের থেকে তোমার বেশি শক্তি? না। তাহলে গন্ডার কি খায়? ঘাস খায়, প্লেন ঘাস খায় আর কিচ্ছু না। নাকি গন্ডার লুকিয়ে, লুকিয়ে তোমার ইয়ে খায়, হ্যাঁ? মিট খায়? তাহলে সে কোথা থেকে পাচ্ছে অ্যামাইনো অ্যাসিড তোমার? সে রোগেও কোনো ভোগে না। প্রাণীরা, মানুষরা বিভিন্ন রোগে ভোগে অ্যামাইনো অ্যাসিড খাওয়ার চক্করে। এত খাসি খেয়ে দিয়েছো, এত মুরগি খেয়ে দিয়েছো। তারপরে পাইলস রোগে আক্রান্ত। স্যার কষ্ট। বুঝতে পারি না স্যার। হ্যাঁ? কোথায়? তাদের তো হয় না এগুলো রোগ। তুমি যত ওই অ্যামাইনো অ্যাসিড খুঁজতে যাবে, প্রাণী মেরে খাবে, তত রোগে ভুগবে। পরিষ্কার কথা। হ্যাঁ? তুমি একটা প্রাণীকে মেরে খাচ্ছ, সেটার বদদোয়া লাগবে। এই হচ্ছে পরিষ্কার কথা। স্যার, হুম। আমি বলছি যে গন্ডার কি অন্যান্য প্রাণীকে মেরে খায় না? গন্ডার, মানে হে ভগবান! গন্ডার বলে অন্য মারি আমার জানা নাই। তুমি গন্ডার দেখোনি? হ্যাঁ, দেখেছি তো। এখন ওরা শুধু কি ঘাস খায় এটা আমার জানা নেই। আচ্ছা আমি কি ভুল বললাম? গন্ডার ঘাসই খায় তো? আমি কনফিউজ হলাম তোমার কথা শুনে। এই কে আছো বলো? না, আমি জানি না। মানে ওরা তো প্রাণী, এবার ওরা যদি মানে অন্য প্রাণীকে মেরে খায় না খায় এটা আমি জানি না, তাই জানলাম। আচ্ছা গন্ডার কি ভেজ খায় তো? গন্ডার ভেজিটেরিয়ান তো? কি বলো তোমরা? একটু বলো তো, আমি ওর কথা শুনে আমি কনফিউজ হয়ে গেলাম। আচ্ছা হাতি? গন্ডার না, আমি শিওর গন্ডার ভেজিটেরিয়ান। হাতি? তো হাতিরও ভেজিটেরিয়ান এটা জানি। না না, গন্ডারও ভেজিটেরিয়ান। গন্ডারটা ঠিক জানি না। এই মা, গন্ডারের মতো আমি জানি যেন না। গন্ডারের মতো ভদ্র প্রাণী হয় না। ও চুপচাপ ঘাস খাবে। ওর কিন্তু বিশাল শক্তি। ও চাইলে একটা বাঘ, একটা হাতিকে এই পার থেকে ওই পার পুরো ফেলে দিতে পারে। মানে ২ টুকরো করে দিতে পারে। এত পাওয়ার ওর ওই সুরের মধ্যে। হ্যাঁ, একটা হাতিকে যদি ও জোরে গিয়ে একটা ধাক্কা মারে না, ২ ফাল্টা করে দিতে পারবে। এত শক্তি। কিন্তু এত ভদ্র প্রাণী চুপচাপ ঘাস খাবে। ওকে যদি ডিস্টার্ব করা হয়েছে, ওর চামড়াও এত শক্ত গুলি পর্যন্ত ঢোকে না। কিন্তু ও খুব ভদ্র। আর যদি ও রেগে যায়, দৌড়ে এসে যদি একটা গুঁতো মেরে দেয় ওর ওই সুরটা দিয়ে, এই পার থেকে ওই পার একদম ফুটো করে দেবে। তাহলে সে আমি আজকে জানলাম গন্ডার ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান। তুমি আলিপুর জুতে গিয়ে দেখবে। কলকাতায় তো আছো, আলিপুর জুতে গিয়ে দেখে আসবে গন্ডার। খুব ভদ্র গন্ডারটা। আছে কিনা আলিপুর জু? হ্যাঁ, আলিপুর জুতে আমার মনে হয় আছে। গেছিলাম, ছিল মনে হয়। হাতি কি খায়? ভেজ খায়। তাহলে মানুষ কুতর্ক করে। ফালতু। মানে ও নিজে ছাড়বে না কোনোদিনও। প্রাণী মেরে খাবে, কিন্তু সেটাকে প্রমাণ করার জন্য সবসময় কুতর্ক করবে। আরে এরা, আচ্ছা আমাদের সাথে সবথেকে বেশি মিল কাদের আছে? বাদরের।
হ্যাঁ, বাঁদরের ব্লাডেই কিন্তু প্রথম হচ্ছে RH ফ্যাক্টরটা খুঁজে পাওয়া যায়। তোমরা ভালো করে জানো। বাঁদরের সাথে নাকি আমাদের অনেক মিল। আমরা নাকি বাঁদরের বংশ। তাহলে বাঁদর কি খায়? হ্যাঁ? বাঁদর ভেজ খেয়ে বেঁচে আছে কিনা? বাঁদর কোনো রোগে ভোগে? হ্যাঁ, তাহলে? ভেজ খাচ্ছে তো। তাহলে? মোট কথা সায়েন্টিস্টরা এখনো খুঁজে পায়নি। এই যে বলছে না অ্যামাইনো অ্যাসিড নাই ভেজে, বইয়ে যখন পড়াচ্ছি তখন তো বইয়ের পড়া কথাই বলতে হবে। ওরা খুঁজে পায়নি সেই হচ্ছে কথা। সব অ্যামাইনো অ্যাসিডই আছে ভেজ, ভেজ খাবারে। মোট কথা এটাই। আমাদেরকে অ্যানিমেল মারার আমাদের কোনো অধিকারই নেই। তোমার যতটা অধিকার এই পৃথিবীতে বেঁচে থাকার প্রত্যেকটা প্রাণীর অধিকার আছে পৃথিবীতে বেঁচে থাকার। চলো অনেক কিছু বলে দিলাম। চলো এবার কার্বোহাইড্রেট। আচ্ছা ফ্যাট পর্যন্ত দাগিয়েছো তো সবাই? ফ্যাট পর্যন্ত দাগিয়েছো সবাই? চলো এবার চলে আসো কার্বোহাইড্রেটে। Carbohydrate are composed of carbon, hydrogen and oxygen. They are the cheapest source of energy. হ্যাঁ, সব থেকে কম খরচে কার্বোহাইড্রেট পাওয়া যায়। এক থালা ভাত খেয়ে নিতে পারি। খুব সস্তা চাল। কয় টাকাই বা কেজি? হ্যাঁ, ৩০ টাকা কেজি চাল আনলেও ১০০ গ্রাম খাওয়া যায় এক থালা। তাহলে কার্বোহাইড্রেট কি দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে। কার্বোহাইড্রেটের সোর্স কি আছে? ৩ ধরনের সোর্স। স্টার্চ, সুগার, সেলুলোজ। স্টার্চ, স্টার্চও কার্বোহাইড্রেট, সুগারও কার্বোহাইড্রেট, সেলুলোজও কার্বোহাইড্রেট। স্টার্চ কোথা থেকে পাই? স্টার্চ বলছে দিস আর প্রেজেন্ট ইন সিরিয়ালস, যেমন রাইস, হুইট মানে কি গরম তোমার গম, হ্যাঁ, রাইস মানে চাল, রুটস অ্যান্ড টিউবার্স, পটেটো। সুগার কোথায় কোথায় পাই? সুগার আবার টাইপ মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড পড়েছিলে মনে আছে? মনোস্যাকারাইডের নাম কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইড কি? সুক্রোজ, ল্যাকটোজ, মাল্টোজ। এগুলো কিন্তু কণ্ঠস্থ রাখতে হবে। নিম্নলিখিত কোনটি মনোস্যাকারাইড, নিম্নলিখিত কোনটি ডাইস্যাকারাইড। সেলুলোজ কি জিনিস? তোমাদের কাছে এটা মনে নতুন, এটা ছিল না মনে ক্লাস 9 এ। দিস ইজ দো tough 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 fibrous lining found in vegetables, fruits, cereals। মোট কথা ভেজিটেবল, ফ্রুটস এ এবং সিরিয়ালস এ কিন্তু এই সেলুলোজ পাওয়া যায়। সেলুলোজ জাতীয় খাবার খেলে কনস্টিপেশন হয় না। লাস্ট লাইনটা লেখা আছে দেখো। সেলুলোজ অ্যাক্ট অ্যাজ রাফেজ। এটা কি করে? প্রিভেন্ট কনস্টিপেশন। ঠিক আছে? সেলুলোজ যেমন মানে ফুড খেতে বলে, অনেক কিছু পায়খানা ক্লিয়ার হয় না, কি করতে বলে? হ্যাঁ, ফাইবার জাতীয় খাবার খেতে বলে ডাক্তাররা। সেলুলোজ, ফল বেশি করে খেতে হয়। তোমরা এখন বাড়ির বাইরে আছো, তোমাদের হোস্টেলের খাবার আমি জানি ভালো করে, আমি নিজে কাটিয়ে এসেছি বাইরে। খুব ফালতু খাবার দেয়, তোমরা ফলটা কিনে খাবে নিজের টাকা দিয়ে। কি হবে তাহলে? ফল থেকে তোমরা বিভিন্ন পুষ্টিকর জিনিসও পেয়ে যাচ্ছ, ভিটামিন টিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট সবই পেয়ে যাচ্ছ। পাশাপাশি পেটের সমস্যা কিন্তু হয় বাড়ির বাইরে গেলে ভুলভাল খাবার খেয়ে, তো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি আসানসোলে ছিলাম, 6 বছর কাটিয়ে দিলাম, ফলটা কিনে খেতাম। তাছাড়া জঘন্য খাবার কিনে খেতে হতো ওখানে। ফল রেগুলার খাবে, বাড়ির বাইরে থাকলে ফল অবশ্যই কিনে খাবে। তোমাকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, সেখানে খেয়াল রাখার কেউ নেই, বাবা মা কেউ নেই। এই গেল তোমার কার্বোহাইড্রেট। এই পর্যন্ত বোঝা গেল না বোঝা যায়নি? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তোমরা কি বাড়িতে আছো না NTS এ? কে কে বাড়িতে আছো হাত তোলো দেখি। কে কে বাড়িতে? তিশার, কালকে তো রবিবার না? কালকে তো তোমাদের বন্ধ। হ্যাঁ স্যার। কালকে তো NTS বন্ধ। চলো আরেকটু পড়ি, আরেকটু পড়ি। গ্লাইসেমিক ইন্ডেক্স, ভেরি মাচ ইম্পর্টেন্ট। গ্লাইসেমিক ইন্ডেক্স এটা কিন্তু খুব জরুরি। VVI লিখে রাখো। গ্লাইসেমিক ইন্ডেক্স এটা কি জিনিস স্যার? গ্লাইসেমিক ইন্ডেক্সের ডেফিনেশনটা তোমাদের বইতে ভালো করে লেখা নেই। আমি ডেফিনেশনটা বলছি, তোমরা লিখে নাও। সংজ্ঞাটা গ্লাইসেমিক লেখো। গ্লাইসেমিক ইন্ডেক্স is a rating system, RATING, for foods containing carbohydrate। কি লিখলে বলো? ফুড
Glycemic index is a rating system for foods containing carbohydrate. Containing, CONTAINING. It shows how quickly each food, আচ্ছা আমি এটা পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো, দেখে নিবে। মোট কথা গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে এটার দ্বারা বোঝা যায় যে কোন খাবার থেকে কত সহজে সুগার রক্তে মেশে, গ্লুকোজ রক্তে মেশে। দেখো এখানে বলেছে some foods contain different functions therefore glycemic index is compared to glycemic. হ্যাঁ, একটা সিম্পল আমি এক্সাম্পল দিই। হ্যাঁ, সিম্পল এক্সাম্পল দিই। মনে করো তৃষাকে আমি 50 গ্রাম চিনি গুলে 1 গ্লাস জলে খেতে দিলাম, তৃষা খেয়ে নিল। এবার গ্লাইসেমিক ইন্ডেক্স মানে কি, এটা লক্ষ্য করা হয় যে এই যে সুগারটা যে ও খেলো, 50 গ্রাম চিনি গুলে 1 গ্লাস জল খেলো, এবার রক্তটা না মাপা হয় আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। এই যে মাপা হলো রক্তটা, দেখা হয় যে সুগারটা কিভাবে বাড়ছে, কত তাড়াতাড়ি বাড়ছে, কতটা বাড়ছে। এবার আবার তৃষাকে কি করা হলো, ব্রেড খেতে দেওয়া হলো, 50 গ্রাম ব্রেড। এবার কিন্তু চিনি গুলে দিনি। ব্রেড খাওয়ার পর আবার মাপা হলো, ব্রেড খাওয়ার পর তার সুগারটা কিভাবে চেঞ্জ হচ্ছে রক্তে, কারণ আলটিমেটলি কি খাবারটা কি রক্তে মিশছে তো, তাই না? তা আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা মাপা হলো। কোন ক্ষেত্রে বেশি দেখা যাবে সুগার তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে এবং অনেকটা বাড়ছে, কি মনে হয়? বলো। হ্যালো, হ্যালো, কিছু বলো না কেন? এই যে আমি একটা ছবি দিলাম গ্রুপে, দেখো, পেয়েছো? ছবিটা দেখতে পাচ্ছ? এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, উপরের দিকে দেখাচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল, নিচে হচ্ছে টাইম। মনে করো লালটা হচ্ছে চিনি, ওই যে 50 গ্রাম ওকে চিনি খাইয়েছিলাম, লালটা দেখো, লাল গ্রাফটা দেখো কিভাবে একবার টুক করে পিক করে বেড়ে গেল, আবার নেমে গেল। হলুদটা হচ্ছে ওকে ব্রেড খাওয়ানোর পর যে ওদের রক্তে যে গ্লুকোজটা বেড়েছিল। তাহলে কার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি বলো, চিনির না ব্রেডের? তো এটাই ডিপেন্ড করে যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কি জিনিস। গ্লাইসেমিক ইন্ডেক্স কি জিনিস, যে তুমি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে এবং সেই খাওয়ার পর তোমার রক্তের গ্লুকোজের মাত্রাটা কিভাবে পরিবর্তন হচ্ছে। তো এখানে একটা দেখো ছক দেওয়া আছে না, লো গ্লাইসেমিক ইন্ডেক্স এর খাবার কি কি? মোস্ট ফ্রুটস, ভেজিটেবল এক্সেপ্ট পটেটো, ওয়াটারমেলন এন্ড সুইট কর্ন, হোল গ্রেন, পাস্তা, ফুড, বিন, লেন্টিলস। মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স 56 থেকে 69, সুক্রোজ, বাসমতি চাল, ব্রাউন রাইস। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, সব থেকে বেশি হাই, কর্নফ্লেক, বেক পটেটো, সাম হোয়াইট রাইস ভ্যারাইটি, হোয়াইট ব্রেড, ক্যান্ডি বার এন্ড শিরা ফুড। তাহলে বলো তো, যার সুগার হয়েছে তাকে কোন জাতীয় খাবার দিতে হবে, লো জিআই, মিডিয়াম জিআই না হাই জিআই? বলো। অবশ্যই। দেখো কার্বোহাইড্রেট, কারো সুগার হয়েছে মানে তুমি কার্বোহাইড্রেট একদমই তাকে ছেড়ে দিতে বলবে? আরে কার্বোহাইড্রেট তো রিকোয়ারমেন্ট আছে বডিতে, খেতে তো হবেই। কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে কোন জাতীয় খাবারটা খাবে, কোনটা বাদ দেবে, সেটা ডিপেন্ড করে গ্লাইসেমিক ইন্ডেক্স এর উপরে। তো যেসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, 55 অর লেস, সেগুলো খাবার খাওয়া যাবে। তাহলে জানবে না, অ্যাজ এ স্টাফ নার্স হিসেবে তোমাকে জানতে হবে না এগুলো। এবার হচ্ছে ডায়েটারি ফাইবার, লাস্ট টপিক আজকের। ডায়েটারি ফাইবার কি জিনিস বলছে, বাই ডেফিনেশন ডায়েটারি ফাইবার ইজ দ্য রেমন্যান্ট অফ দ্য এডিবল পার্ট। রেমন্যান্ট মানে অবশিষ্ট, edible part of the plant and analogous carbohydrate that are resistant to digestion and absorption in the human small intestine with complex or partial fermentation in the human large intestine. যদিও এই ডেফিনেশনটা একটু কঠিন আছে, তো এই ডেফিনেশনটা পরীক্ষায় যদি লেখো ভালো নম্বর পাবে। এইটুকু, হোয়াট ইজ ডায়েটারি ফাইবার, এটুকু বললে অনেক।
By definition, dietary fiber is the remnant of the edible part of the plant and analogous carbohydrate that are resistant to digestion and absorption in the human small intestine with complete or partial fermentation in human লার্জ ইন্টেস্টাইন। বলছে যে ডায়েটারি ফাইবার হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। বলছে না অ্যানালগাস কার্বোহাইড্রেট। অ্যানালগাস বলতে কি? কাছাকাছি, ওরকমই দেখতে, অনুরূপ। কার্বোহাইড্রেটের মতনই এক ধরনের খাবার, যেটা কিন্তু স্মল ইন্টেস্টাইনে কোনো রকম ভাবে ডাইজেশনও হয় না, অ্যাবজর্পশনও হয় না। রেজিস্ট্যান্ট টু ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন ইন দ্য হিউম্যান স্মল ইন্টেস্টাইন। হুম। এটা হচ্ছে কি বলতো, এই যে ফাইবার জাতীয় খাবার খেলে কি হয়? ফাইবার জাতীয় খাবার খেলে ওই যে একটু আগে বললাম না যে কনস্টিপেশন থেকে রিলিফ পাওয়া যায় সেলুলোজ জাতীয় খাবার। তো ওই সেলুলোজ আর ফাইবার একই কিন্তু। হুম। তো এই ডায়েটারি ফাইবার জাতীয় খাবার যেমন কি আছে? সিরিয়াল, ভেজিটেবল, ফ্রুট, এগুলো কিন্তু ফাইবার জাতীয় খাবার। এগুলো খাবারের জিআইটা লো হয়, গ্লাইসেমিক ইনডেক্সটা। তো এগুলো কিন্তু মেইনলি যাদের সুগারের পেশেন্ট তাদেরকে এগুলো খেতে দিতে হয়। তাহলে কি হয়? এগুলো খেলে কি হবে? সুগারটা বেশি রক্তের বাড়বে না। প্লাস পেটটা ভরে যাবে। কারণ ফাইবার জাতীয় খাবার বুঝতেই পারছো যে যেমন ব্রেড, ফল, হ্যাঁ? পেটও ভরলো, সুগারও বেশি বাড়লো না। আর সুগারের পেশেন্টরা খালি খাই করে, খালি খাইতে চায়, খালি খাইতে চায়। পেটও ভরলো, সুগারও বাড়লো না, আর কনস্টিপেশনও হবে না। কারণ কি? এগুলো একদম উম একদম ইন্টেস্টাইনকে ক্লিয়ার করে দিয়ে একদম বের করে দিয়ে আসে সব। ফাইবার জাতীয় খাবার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এজন্য ব্রেড, কলা এগুলো কিন্তু ফাইবার জাতীয় খাবার। এগুলো খাবে, ফল, আপেল। হুম। তাহলে ফাইবার জাতীয় খাবার এখানে ডেফিনিশনটা একটু বেশি কঠিন দিয়ে দিয়েছে। হ্যাঁ? Dietary fiber is the remnant of the edible part of the plant and analogous carbohydrate that are resistant to digestion and absorption in the human intestine with complete and partial fermentation in the human large intestine. Large intestine এ complete fermentation হয়ে গেল। Fermentation মানে কি? একদম খাবারটা পচে গেল একদম। কিন্তু এটা কিন্তু absorption পুরোপুরিভাবে হয় না এই খাবারটার। হ্যাঁ? মানে রক্তের শোষণ পুরোপুরিভাবে হয় না, বেরিয়ে আসে একদম। ডায়েটারি ফাইবার, তাহলে ডায়েটারি ফাইবার জাতীয় খাবারের এক্সাম্পল দাও, খুঁজে তোমাদের এটাই বলবে। সিরিয়ালস, ভেজিটেবল, ফ্রুটস, এই তো। তারপরে দেখো পরের প্যারার প্রথম লাইনটা কি বলছে? পরের প্যারা, ডায়েটারি ফাইবার ইজ নোন অ্যাজ অ্যাসোসিয়েটেড উইথ রিডিউস ইনসিডেন্ট অফ দ্য করোনারি হার্ট ডিজিজ। তোমার ডায়েটারি ফাইবার জাতীয় খাবার খেলে নাকি করোনারি হার্ট ডিজিজের ইনসিডেন্টটা কমে যায়। আর কি খেলে বেড়ে যায়? কি খেলে বেড়ে যায়? এই লাইনটাকে হাইলাইট করে নাও। পরের প্যারা, ডায়েটারি ফাইবার ইজ নোন অ্যাজ অ্যাসোসিয়েটেড উইথ রিডিউস ইনসিডেন্স অফ করোনারি হার্ট ডিজিজ। ডায়েটারি ফাইবার যত খাবে হার্ট ঠিক থাকবে, হার্টের রোগ শান্ত হবে না। ভিটামিন, মাইক্রো নিউট্রিয়েন্টস আমরা পরের দিন পড়বো। ভিটামিনস আছে, ভিটামিন অনেকগুলো, এ বি সি ডি ই কে, তারপরে আবার মিনারেলস, চ্যাপ্টারটা বড়ই আছে।